রেস্টুরেন্টে বসে আছি আমি আর রেয়ান। রেয়ান চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছেন আমার দিকে, আর আমি করুণ দৃষ্টি নিক্ষেপ করে। আমার ঠিক সামনে রয়েছে প্রায় 20টির মতন ফুচকার প্লেট। এই সবগুলো আমাকে খেতে হবে, এটাই রেয়ানের আদেশ। কারণ আমি আজকে আবার ফুটপাতের ফুচকা খেয়েছি। খেয়েছি বললে ভুল হবে, খেতে নিয়েছিলাম। ভার্সিটি ছুটি হওয়ার আধা ঘন্টা পরও রেয়ান আসছিল না। এদিকে আমি ক্ষুধায় কাতর। আমার চোখের সামনে ফুটপাতের ফুচকাগুলো ভেসে বেড়াচ্ছে। ভাবছিলাম হয়তো রিয়ান আরও দেরি করে আসবেন, তাই ফুচকাওয়ালাকে অনেক আকুতি মিনতি করে ঘুষ খাইয়ে 1 প্লেট ফুচকা নিয়ে নিলাম। তারপর যেই না একটা ফুচকা মুখে দিতে যাব, ঠিক তখনই কোথা থেকে রেয়ান এসে আমার হাত ধরে ফেলেন। তার দিকে তাকাতেই আমার চোখ বড় বড় হয়ে যায়। আচমকা কাঁচতে শুরু করি আমি। আর রেয়ান, উনি তো আমাকে ধমক দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, সাথে ফুচকাওয়ালাকে কিভাবে শায়েস্তা করবেন সেটাও হয়তো ভাবছেন। এরপর বাকিটা ইতিহাস। তুমি ফুচকাগুলো খাওয়া শুরু করবে নাকি আমি জোর করে খাওয়াবো? আপনার মাথা ঠিক আছে? এতগুলো ফুচকা মানুষ কিভাবে খায়? মানুষ খেতে না পারলেও তোমাকে খেতে হবে। আমি কি মানুষ না? না। নাও ফার্স্ট জলদি খেয়ে শেষ করো এগুলো। রেয়ান, প্লিজ এগুলো ফেরত দিন। এতগুলো ফুচকা আমি কিভাবে খাবো? প্লিজ ফেরত দিন না। আমার কথার অবাধ্য হওয়ার সময় মনে ছিল না তোমার? এখন কোনো ফেরত দেওয়া টেওয়া নেওয়া হবে না। চুপচাপ সব ফুচকা খেয়ে শেষ করবে। নাও হারি আপ। ওনার কথা শুনে কাঁদো কাঁদো ভাব নিয়ে তাকিয়ে রইলাম তার দিকে, যেন চোখ দিয়ে বলছি প্লিজ রেয়ান। কিন্তু না, উনি তার সিদ্ধান্তে অটুট। আমাকে সব ফুচকা খেতে হবে, মানে খেতেই হবে। চোখ মুখ আরও শক্ত করে অনেকটা বিরক্তি নিয়ে উনি বলে উঠলেন, ডু ইট ফার্স্ট মরুভূমি, না হলে আমি বাধ্য হব তোমাকে জোর করে খাওয়াতে। এবার আমি কেঁদেই দিলাম। এত অত্যাচার করছেন কেন উনি? একটুও কি নিজের পছন্দের খাবার খেতে পারবো না আমি? তাছাড়া কী বা করেছি? শুধু ফুটপাতের ফুচকাগুলো খেতে নিয়েছিলাম, এটাই। এর জন্য কেউ এভাবে শাস্তি দেয়? নাক টানতে টানতে তাকে জিজ্ঞেস করলাম, শুধু তো ফুচকাই খেতে যাচ্ছিলাম, এর জন্য এমন কেন শাস্তি দিচ্ছেন? প্রথমত আমি তোমাকে বারণ করেছিলাম ফুচকা খেতে, তাও কেন খেতে গেলে? তুমি কি জানো ফুটপাতের ফুচকায় কত ময়লা আবর্জনা থাকে? অনেক সময় তারা তো ময়লা হাতেই ফুচকা বানায়, যা শরীরের জন্য ক্ষতিকর। তার উপর যদি তাদের কোনো ছোঁয়াচে রোগ থাকে, তার সেই অবস্থায় তারা ফুচকা বানায়, তাহলে সেই রোগটা তোমার কাছেও যেতে পারে। এজন্য মানা করি তোমাকে ওসব খেতে, কিন্তু তুমি তো আমার কথা শুনলে না। এখন শাস্তি ভোগো। তাছাড়া শাস্তি তো তেমন কিছুই দিইনি, তোমার ফেভারিট ফুচকাই তো, তাহলে খেতে অসুবিধা কিসের? তাই তাড়াতাড়ি ফুচকা খাবে। বাসাতেও তো যেতে হবে আমাদের, তাই না? নাও স্টার্ট। তার কথাই যুক্তি থাকলেও সেটা এখন আমার মোটেও ভালো লাগছে না। বারবার আকুতি মিনতি করার পরও উনি শুনলেন না। তখন একবার করুণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফুচকা খেতে শুরু করলাম। 2 প্লেট ফুচকা খেতেই আমি শেষ। আমার দ্বারা আর খাওয়া সম্ভব না। এদিকে রেয়ান তাড়া করছে যেন সব ফুচকা তাড়াতাড়ি শেষ করি আমি। কিন্তু কিভাবে? আমার পেটে যাওয়ার জায়গা নেই। কিছুটা রাগ নিয়ে এবার বললাম, আপনি খেতে পারবেন এতগুলো ফুচকা যে আমাকে বলছেন? তাছাড়া 2 প্লেট তো খেয়েছি, আর কত খাবো? প্লিজ রেয়ান, এবার রেহাই দিন। আমার পেটে সত্যি আর জায়গা নেই। কথাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে থাকলেন আমার দিকে। পরক্ষণে ওয়েটারকে ডেকে তার কাছে 500 টাকার নোট ধরিয়ে দিলেন। তারপর আমার হাত টেনে নিয়ে যেতে লাগলেন গাড়ির দিকে। গাড়িতে বসতেই উনি আমার দিকে ঝুঁকে পড়লেন। সাথে সাথে আমি চোখ বড় বড় করে খানিকটা ডুবে গেলাম গাড়ির সিটের সাথে। তা দেখে বাঁকা হাসলেন রেয়ান। পরক্ষণে আমার সিট বেল্ট লাগাতে শুরু করলেন। শেষে সরে আসতে নিয়ে কানে ফিসফিস করে বললেন, নেক্সট টাইম যেন এমন আর না হয় জান, না হলে শাস্তিটা অন্যভাবে দেব। এবার মাফ করে দিয়েছি, পরের বার হয়তো নাও করতে পারি। বলেই আবার বাঁকা হাসলেন উনি। সেই হাসি অদ্ভুত, অনেকটাই অদ্ভুত। আজকে রাতে দিদার গায়ে হলুদ, সেই উপলক্ষে রেয়ান আমাকে একটা হলুদ লেহেঙ্গা দিয়েছে, সাথে সাজুগুজু করার কিছু সামগ্রী। মা আর রিহানের জন্য রয়েছে শাড়ি আর পাঞ্জাবি। শুনেছি আজকে নাকি রেয়ান আর রিহান এক রকমের পাঞ্জাবি পরবে। কথাটা রেয়ান বলেছে রিহানকে, এর জন্য তো রিহান খুশিতে রীতিমতো নাচানাচি শুরু করেছে। সন্ধ্যার দিকে রেয়ান গাড়ি পাঠায় আমাদেরকে নিতে। আশ্চর্য রকমভাবে রেয়ান আসেনি আমাদের নিতে। কিন্তু কেন? তাকে পাঞ্জাবিতে কেমন লাগবে সেটা তো আমার দেখতে ইচ্ছে করছে। আফসোস, দেখাটা এখন আর হলো না। হলুদের অনুষ্ঠানে গেলেই হয়তো তাকে দেখব।
কিন্তু আমি ভুল, সেখানে গিয়েও তার দেখা নেই। বুঝতে পারছি না উনি কোথায়। এদিকে নির্ঝক নামক ছেলেটা এত কিছু জানার পরও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাকিয়ে আছে তো তাকিয়েই আছে। এর কি লজ্জা নেই? এভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? আজব। রিয়ান যদি এটা দেখে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তাই যথাসম্ভব নির্ঝরের থেকে আড়াল হচ্ছি, কিন্তু অসভ্যটা ঠিকই আমার পিছু পিছু আসছে। এবার রেগে গেলাম আমি। তার কাছে গিয়ে বলতে যাব, তখনই আমাকে অবাক করে দিয়ে কোথা থেকে রেয়ান এসে নির্ঝরের সামনে দাঁড়ালেন। নির্ঝরের পাঞ্জাবির কলার ঠিক করতে করতে দাঁতে দাঁত চেপে বললেন, বেশি উড়তে ইচ্ছে করছে তাই না? ডানাটা কেটে দিলে কেমন হয়? একটা কথা শুনে রাখো, হাত পা ভেঙে দেবো যদি আমার বইয়ের দিকে বাজে নজরে দেখিস। জানি মেরে ফেলবো একদম। কথাটা বলেই রিয়ান নির্ঝরের পাঞ্জাবির কলার টেনে একটা রুমে নিয়ে গেলেন। সবাই দ্বিধাকে হলুদ লাগাতে ব্যস্ত, তাই এদিকে কি হচ্ছে না হচ্ছে এতে কারোর খেয়াল নেই। রিয়ান যেন খুব ভালোভাবেই নিজের কাজ সম্পূর্ণ করতে পারবেন এখন। প্রায় আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে আমি। রুমে রিয়ান নির্ঝরের সাথে কি করছেন তার জানার ব্যাপক ইচ্ছে হচ্ছে আমার, কিন্তু আফসোস ইচ্ছেটা পূরণ করতে পারছি না। এদিকে কোনো আওয়াজও আসছে না রুম থেকে। কিছুটা বিরক্ত হই রেয়ানের আসার অপেক্ষা করতে লাগলাম আমি। অবশেষে অপেক্ষার পালা শেষ হয়ে রেয়ান নির্ঝরকে নিয়ে বের হলেন রুম থেকে। তাদেরকে দেখেই ভুরু কুঁচকে এলো আমার। বুঝতে পারছি না নির্ঝর এমন ক্যাবলা মার্কা হাসি আসছে কেন। একটু ভালোভাবে তাকাতেই দেখি নির্ঝরের গাল দুটো লাল হয়ে আছে। তার মানে রেয়ান নির্ঝরের গালে থাপ্পড় মেরেছেন। কিন্তু কিভাবে? ওনার এক হাতে তো গুলি লেগেছিল, এর জন্য তো ওই হাতটা উনি নাড়াতেও পারেন না। তবে কি অন্য হাত দিয়ে নির্ঝরের গালে এমন মারাত্মক থাপ্পড় মেরেছেন? বলতে হবে রেয়ানের শক্তি আছে বটে। পুলিশ কি উনি এমনি এমনি হয়েছে? কথাটা ভাবতেই আনমনে বলে উঠলাম, গুন্ডা একটা। রেয়ান নির্ঝরকে ইশারা করতেই সে আস্তে আস্তে সেখান থেকে চলে গেল, যেন রেহাই পেয়েছে সে। এদিকে আমি রেয়ানের দিকে তাকাতেই স্তব্ধ। এতক্ষণে রেয়ানের সৌন্দর্য ধরা পড়েছে আমার চোখে। হলুদ রঙের পাঞ্জাবিতে মারাত্মক লাগছে তাকে। আগের মতোই বুকের প্রথম দুটো বোতাম খোলা, সাথে তার নিজস্ব অ্যাটিটিউড যা তার সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলেছে। উনি খুব গম্ভীরভাবে আমার সামনে এসে দাঁড়ালেন, তারপর কিছু না বলেই অ্যাটিটিউড দেখিয়ে চলে গেলেন সেখান থেকে। অদ্ভুত। আচ্ছা, তার এমন করার কারণ কি? আমাকে দেখে উনি এমন করছেন কেন? ব্যাপারটা আসলেই অদ্ভুত, কিন্তু আমার ক্ষেত্রে এগুলো অদ্ভুত না, চরম বিরক্তির একটা বিষয়। এই মানুষটাকে মাঝে মাঝে চিনতে খুবই কষ্ট হয় আমার। কি চায় সে? তাকে বোঝবার ক্ষমতা হয়তো কারণ নেই। দিদার স্টেজের কাছে যেতেই দেখি মহাশয় একটা চেয়ারে বসে আছেন। তার পাশেই রিহান আর মা গল্পে মশগুল তারা। আমি নামক যে একজন ব্যক্তি আছি সেটা হয়তো তারা ভুলেই গেছেন, যেন তাদের পরিবারের কোনো সদস্যই নই আমি। একটু ডাকলেও না আমাকে। এবার রাগ লাগছে আবার। এমন কি করেছি আমি যে সবাই আমাকে এত ইগনোর করছে? আর রেয়ান রেয়ান তো রীতিমতো আমাকে ভুলেই গেছে। ইচ্ছে করছে ওনার এসব অ্যাটিটিউড ডাস্টবিনে ফেলে দিই। ইস, যদি এমনটা করতে পারতাম তাহলে আমার থেকে আনন্দ আর কেউ পেত না। হঠাৎ একটা মেয়ে এসে রেয়ানের পাশেই চেয়ার নিয়ে বসে পড়ে। সে কি গল্প তাদের! মেয়েটা যেন হাসতে হাসতে রেয়ানের গায়ে ঢলে পড়ছে। আহা, কি মজা! রেয়ানেরও যেন এসব মজা লাগছে, কিন্তু আমি তো রাগে ফুঁসছি। ইচ্ছে করছে মেয়েটার মাথা ফাটিয়ে দিই। অসভ্য মেয়ে! আর কোনো ছেলে পাসনি তুই? তাছাড়া দোষ রেয়ানেরও আছে। উনি কেন এত সুন্দর পার্সোনালিটি নিয়ে এসেছেন হলুদের অনুষ্ঠানে? এত সুন্দরই বা কেন লাগছে তাকে? একটু বাজেভাবে আসতে পারলেন না? তাহলেই তো মেয়েরা ওনার দিকে তাকাতো না। ভাবতেই রাগ যেন আরও বেড়ে গেল। সবার সামনে গিয়ে রেয়ানের হাত ধরে দিলাম একটা টান। সাথে সাথে উঠে দাঁড়ালেন উনি। মুখে তার চরম বিরক্তি, যেন আমার এমন কাজ তার একটুও ভালো লাগেনি। একটুও না। কিন্তু এতে আমার কি? আমি রেগে আছি, অনেক রেগে আছি। আজকে ওনার একদিন কি আমার একদিন। টানতে টানতে ওনাকে সবার থেকে দূরে একটা নির্জন স্থানে নিয়ে আসলাম। আমার ঠিক সামনে দাঁড়িয়ে আছেন উনি। গম্ভীর ভাব নিয়ে কিছু বলতে যাবেন, তার আগেই আমি তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দিলাম। গাল টেনে একেবারে লাল করে দিয়ে দু হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিলাম। সবশেষে ওনার দিকে তাকাতেই আমি অবাক। এত কিছু পড়ার পরও যেন তাকে আরো বেশি সুন্দর লাগছে। অদ্ভুত। নিজের কাজে যেন এখন নিজেরই আফসোস হচ্ছে। আগেই মনে হয় ঠিক ছিলেন, এখন যে আগের থেকে আরো কিউট লাগছে তাকে। একদম নিষ্পাপ বাচ্চা, যেন পৃথিবীর কিচ্ছুটি বোঝে না সে।
তার চেয়েও অদ্ভুত বিষয় হলো উনি চুপচাপ দাঁড়িয়ে আছেন, কিছু বলছেন না আমায়। তার দৃষ্টি বরাবর আমার চোখের দিকে। তার এমন শান্ত ভাব দেখে মনে হচ্ছে এখন কিছু হবে, খুবই ভয়ঙ্কর কিছু। ভাবতেই চলে আসতে নিলাম সেখান থেকে। সাথে সাথে রিয়ান আমার হাত টেনে দেওয়ালের সাথে ঘেঁষে দাঁড় করালেন। আমার দিকে একটু ঝুঁকে বাঁকা হেসে বললেন, জান, তৈরি তো তুমি? তার কথায় কাশতে লাগলাম আমি। আমতা আমতা করে বললাম, আমাকে যেতে দিন রেয়ান, সবাই হয়তো আমার অপেক্ষা করছে। যেতে তো দিব, আগে রোম্যান্স তো করিনি। জানো, তোমাকে না মারাত্মক লাগছে আজ, তাই তো দূরে দূরে থাকছিলাম তোমার কাছ থেকে, যদি ভুল করে কিছু হয়ে যায়। বাট ইউ নো হোয়াট, এত কিছুর পরও তুমি নিজেই ধরা দিলে আমার কাছে। তাই তাই কিচ্ছু করবেন না আপনি, আমাকে যেতে দিন প্লিজ। অবশ্যই না, আমার এই অবস্থা করেছো তুমি, তোমাকে তো কিছু করতে হবে তাই না? কি করবেন আপনি? হলুদ লাগাবো। বলেই পাঞ্জাবির পকেট থেকে একটা প্যাকেট বের করলেন উনি, যেখানে আছে হলুদ। বুঝতে পারছি না রিয়ানের মতলবটা কি। হলুদ কি আমাদের যে উনি আমাকে হলুদ লাগাবেন? হলুদ যদি লাগানোর এতই ইচ্ছে থাকে তাহলে দিদাকেই না লাগাবেন, আমাকে কেন? প্রশ্নটা বেশভাবে করতে ইচ্ছে করছে আমার তাকে, কিন্তু পারছি না করতে। উনি কাছে আসলেই কেন যেন গলা থেকে স্বর বের হয় না আমার। আচ্ছা, এমন কেন হয়? হঠাৎ নিজের কোমরে শীতল কিছু অনুভব করি। রেয়ান আমার কোমরে হলুদ লাগিয়ে দিয়েছে। ভাবতেই জমে গেলাম আমি। মুহূর্তেই চোখ খিচে বন্ধ করে ফেলি। তা দেখে রেয়ান নেশা ভরা কণ্ঠে বলে ওঠেন, চোখ খোলো মরুভূমি। তার কথা যেন আমার কানে পৌঁছাচ্ছে না। আপন মনে চোখ বন্ধ করে আছি আমি। এতে রেয়ান আবারও বললেন, ভয় নেই, বিয়ের আগে কিচ্ছু করবো না তোমাকে, চোখ খুলতে পারো তুমি। তার কথা শুনে সাহস হলো আমার। ধীরে ধীরে চোখ খুললাম আমি। সাথে সাথে রেয়ান আমার নাকের সাথেই নিজের নাক ছোঁয়ালেন। শান্ত কণ্ঠে বললেন, ভালোবাসি। বলেই আর এক মুহূর্ত দাঁড়ালেন না উনি, চলে যান সেখান থেকে। এদিকে আমি তার যাওয়ার পানে তাকিয়ে আছি। মনে মনে একটা কথাই বলছি, সে কি জানে আমিও ভালোবাসি তাকে? হঠাৎ নাকে হাত দিতেই বুঝতে পারি তরল কিছু লেগে আছে সেখানে। হাত দিয়ে দেখতেই দেখি হলুদ। মনে ভর করেছে এক রাস স্তব্ধতা, আর কানে বাজছে রেয়ানের সেই ভালোবাসি কথাটা। সাথে রয়েছে আকাশ থেকে বৃষ্টির এক এক বিন্দু নিচে পড়ার শব্দ। বারান্দায় দাঁড়িয়ে আছি আমি। বারান্দা থেকে আজ এক অন্যরকম মনোরম দৃশ্য দেখতে পাচ্ছি আমি। অন্যরকম এক অনুভূতি। হলুদের অনুষ্ঠান শেষ হতে প্রায় অনেক দেরি হয়ে যায়। রেয়ান খুব কৌশলে আমাদের তাদের বাসায় থাকার জন্য বাধ্য করে ফেলেন। তাছাড়া রেয়ানের মা, বাবা, দিদা অনেক করে বলেছিল আমায় যেন থেকে যাই আজকের রাতটা। তাই আমিও আর মানা করিনি। কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি কিংবা বাধা রয়েই গেছে। তবুও ভালো লাগছে। বাইরের মৃদু মৃদু বাতাস প্রাণটা জুড়িয়ে দিচ্ছে আমার। আপাতত এই পরিবেশটা উপভোগ করতে চাই আমি। হঠাৎ গান গাওয়ার শব্দ আমার কানে এসে বাড়ি খায়। পাশে তাকাতেই দেখি আমার ঠিক বাম পাশের বারান্দায় দাঁড়িয়ে আছেন রেয়ান। হাতে তার গিটার। ওনার গানের গলা খুব অদ্ভুত, পাশাপাশি সুন্দরও। আবছা আলোয় বুঝতে পারছি উনি আমার দিকে তাকিয়ে হাসছেন আর গান গাইছেন। এ যেন তার পক্ষ থেকে আমার জন্য এক টুকরো ভালোবাসা। গানটা শুনতে শুনতে এতটা গভীরে চলে গিয়েছিলাম যে রেয়ান কখন গান গাওয়া বন্ধ করে দিয়েছে তা টেরই পাইনি। যখন বুঝতে পারি তখন পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। উনি তো এতক্ষণ এখানেই ছিলেন, এখন কোথায় গেলেন? হয়তো রুমে চলে গিয়েছেন। কিন্তু আমার এখন রুমে যাওয়ার ইচ্ছে নেই। এই মনোরম পরিবেশে থাকতে বড্ড ইচ্ছে করছে আমার। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম এখানে। পরক্ষণে কি ভেবে যেন রুমে ঢুকলাম। রুমে ঢোকার ৩-৪ সেকেন্ড পরই হালকা করে দরজা ধাক্কানোর শব্দ পাই আমি। রিহান এখন ঘুমাচ্ছে আর মা অন্য রুমে। তাই ভেবেছিলাম হয়তো মা এসেছেন। কিন্তু দরজা খুলতেই আমি অবাক। রেয়ান দাঁড়িয়ে আছেন সামনে, তার হাতে ২ মগ কফি কিংবা চা। আমাকে দেখি উনি ফিসফিসিয়ে বলে উঠলেন, মরুভূমি, ভিতরে আসতে দেবে না আমাকে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এত রাতে আপনি এখানে কি করছেন? জানেন কটা বাজে? ৪টে। তো তো মানে কি? যান এখান থেকে। আমি যে এত কষ্ট করে কফি বানালাম, ভেবেছিলাম দুজন বারান্দায় বসে কফি খাবো আর বৃষ্টি উপভোগ করব। যান তো এখান থেকে রেয়ান, ঘুমাবো আমি। বললেই হলো নাকি? কথাটা বলতে বলতেই উনি আমাকে উপেক্ষা করে ঢুকে গেলেন রুমে।
রিহানের দিকে একবার তাকিয়ে ওর কাছে যান উনি। কফির মগ পাশে থাকা টেবিলে রেখে দুটো চুমু দিলেন রিহানের কপালে। তারপর ফিসফিসিয়ে বলে উঠলেন, বাবার ছেলে না তুই? ঘুম থেকে উঠবি না একদম। বাবা মার রোম্যান্সের 12টা বাজাস না কেমন? যদি না উঠিস তাহলে বাবাই তোকে অনেকগুলো চকলেট দেবে। ও সকাল হতেই সবাই লেগে যায় বিভিন্ন কাজে। সবার থেকে বেশি কাজ করছিলেন রেয়ান, কিন্তু এই ব্যস্ততার মাঝেও আমার খেয়াল রাখতেন তিনি। কতক্ষণ পরপরই এসে আমাকে আর রিহানকে জুস খাইয়ে দিয়ে যান, দুপুরের খাবারের সময় ভাত, আর এমনিও টুকিটাকি খাবার খাইয়ে দেন। আবার এমনিও আসেন আমরা কি করি তা দেখার জন্য। এর মধ্যে মায়েরও খেয়াল রেখেছেন উনি। মার কখন কি প্রয়োজন সব এনে দিয়েছেন রেয়ান। সব শেষে অনুষ্ঠানের সব কাজ শেষ হয় আমাদের। বিকাল তখন 5টা। রেডি হতে চলে যায় সবাই। আমি রুমে যাওয়ার সময় রিয়ান সামনে এসে দাঁড়ায় আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে বলেন, তুমি তো এমনিতেই পেতনি, আরও পেতনি সেজে এসো কেমন? বলি দৌড় দিলেন উনি, যেন কত ভয় পান আমাকে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। মুখ থেকে শুধু এতটুকুই বলি, অসভ্য। রুমে এসে প্যাকেট খুলতেই দেখি একটা লাল রঙের শাড়ি। শাড়িটাতে কাজ নেই তেমন, কিন্তু তাও যেন চোখে ধরার মতো। রেয়ানের চয়েস আছে বটে ভেবেই মুচকি হাসলাম আমি। রাত 8টার দিকে সবাই কমিউনিটি সেন্টারে পৌঁছালাম। আমি, মা আর দ্বিধা এক গাড়িতে, রেহান আর রিহান বাইকে, আর অন্য সবাই অন্যান্য গাড়িতে। এতটুকু সময়ে একবারও রেয়ানকে দেখলাম না আমি। ভেবেছিলাম কমিউনিটি সেন্টারে গিয়ে দেখা করব ওনার সাথে, কিন্তু হলুদের মতন আজকেও গায়েব উনি। বুঝতে পারছি না এভাবে পালিয়ে পালিয়ে বেড়ান কেন উনি। তার এসব আমার প্রচুর বিরক্তি লাগে। হঠাৎ কে যেন এসে আমার হাত শক্ত করে ধরে। পাশে তাকাতেই দেখি রিয়ান। উনি আমার দিকে বাঁকা হেসে বললেন, রেডি তো মরুভূমি? বলেই আমাকে টেনে দ্বিধার পাশে বসালেন। আমার পাশে উনি বসতে বসতে সাহেবকে বললেন, বিয়ে পড়ানো শুরু করা যাক তাহলে। বাসর ঘরে বসে আছি আমি, চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে। কি থেকে কি হয়ে গেছে বুঝতে বেশ অবাক লাগছে আমার। এমন কিছু হবে সেটা হয়তো কল্পনাও করিনি আমি। তাছাড়া রিহান, সে এসবের কি বুঝছে তা আমি জানি না, কিন্তু যখন আমাদের বিয়ে হচ্ছিল তখন তার মুখে খুশির ছাপ স্পষ্ট। আর কি লাগে আমার, নিজের থেকেও আমাকে ভালোবাসার মানুষ আছে। রিহানও ভালোবাসে রেহানকে। তাহলে দরজা খোলার হঠাৎ শব্দ পাই আমি। ঘোমটার আড়ালে দেখতে পারছি রেয়ান আমার দিকে আসছে। তার মুখে যেন বিজয়ের হাসি। আমার সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, সালাম করবে না আমায়? তার কথায় কিছুটা লজ্জা পেলাম আমি। পরক্ষণেই উঠে দাঁড়ালাম। তাকে সালাম করতেই সে আমার মাথায় হাত দিয়ে বলে ওঠে, সদা সুখী হও তুমি। তোমার বরকে যেন অনেক ভালোবাসা দাও। তোমার যেন বাচ্চাদের ফুটবল টিম হয়। তুমি আর তোমার বর দীর্ঘজীবী হোক। কথাটা শুনতেই সোজা হয়ে দাঁড়ালাম আমি। তার দিকে ভুরু কুঁচকে তাকিয়ে আছি, কিন্তু তাতে তার কোনো বিন্দু মাত্র খেয়াল নেই। ধপ করে বিছানায় শুয়ে পড়েন। ক্লান্ত কণ্ঠে আমায় বললেন, মরুভূমি, আমার না খুব ঘুম পাচ্ছে। তুমি এক কাজ করো, ফ্রেশ হয়ে আসো, তারপর দুজন মিলে ঘুমাবো। বলতে বলতেই হাই তুলতে লাগলেন উনি, যেন কত বছর ঘুমাননি। তার এসব দেখে আমি বিরক্ত, চরম বিরক্ত। ভেবেছিলাম দুজনে মিলে সারা রাত গল্প করব, কিন্তু এখন কি হলো, ঘুমাবো আমরা। আজব। নিজের গহনাগুলো খুলছি আমি। আর রিয়ান, এত ঘুম কোথা থেকে আসে তার? ভাবতেই অবাক লাগছে আমার। নাকি অন্য কিছু করতে চাইছেন উনি? ভাবতে ভাবতেই ওয়াশরুমে চলে গেলাম আমি। খুব ক্লান্ত লাগছিল আমার, তাই একেবারে গোসল করেই বের হলাম ওয়াশরুম থেকে। বের হতেই হঠাৎ কেউ এক টানে কোলে নিয়ে নিল আমায়। হুট করে এমন করায় কিছুটা ভয় পেয়ে গেলাম আমি। রাগী চাহনি নিয়ে কোলে নেওয়া ব্যক্তির দিকে তাকাতেই সে মুচকি হেসে বলে উঠলেন, চলো জ্যোৎস্না বিলাস করব। কথাটা বলে প্রায় সাথে সাথেই উনি আমাকে কোলে নিয়ে হাঁটা ধরলেন। তার কথায় বুঝতে পারছি উনি হয়তো ছাদে যাবেন। ছাদে যেতেই আমি অবাক। চারপাশটা বেলুন আর মোমবাতি দিয়ে সাজানো, আকাশে ফানুস উড়ছে অসংখ্য। হয়তো আজকে বৌদ্ধ পূর্ণিমা। অবাক নয়নে তাকিয়ে দেখছি চারপাশটা। রেয়ান এখনো আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছেন। দোলনার কাছে গিয়ে বসে পড়েন উনি। আমি তার কোলে বসে, আমার বুকে মাথা রাখবে মীরা? কথাটা বেশ করুণ গলায় বললেন উনি। তার দিকে তাকাতেই দেখি সে আমার দিকেই তাকিয়ে আছে। তার চোখে যেন কিছু পাওয়ার তৃষ্ণা দেখতে পাচ্ছি আমি।
মুচকি হেসে ওনার বুকে মাথা রেখে বললাম, হঠাৎ এভাবে বিয়ে করলেন কেন? অন্যভাবেও তো করা যেত। সত্যি বলতে কি, দিধার বিয়ে দেখে আমারও বিয়ে করতে ইচ্ছে করছিল। তাছাড়া সেই মুহূর্তে আমার প্রেম প্রেম পাচ্ছিল। মানে, ইউ নো হোয়াট আই মিন। কথাটা বেশ দুষ্টুমির স্বরে বললেন রেয়ান। তার দিকে তাকাতেই সে চোখ টিপ মারলেন আমায়। এবার বেশ লজ্জা লাগছে আমার। লজ্জায় তার বুকের সাথে একদম মিশে গেছে আমি। প্রায় সাথে সাথেই সে আমায় তার দুহাত দিয়ে আবদ্ধ করে ফেলেন। সকালে ঘুম ভাঙতেই নিজেকে বিছানায় আবিষ্কার করি। ঘুমো ঘুমো চোখে পাশে তাকাতেই দেখি রেয়ান নেই। ধরপড়িয়ে উঠে বসলাম আমি। সামনে তাকাতেই দেখি রেয়ান দাঁড়িয়ে আছেন। রেডি হচ্ছেন উনি। তাহলে কি কোথাও যাচ্ছেন? কিন্তু কোথায় ভাবতেই ভুরু কুচকে এলো আমার। রেয়ানের সামনে গিয়ে দাঁড়ালাম আমি। মুখে আমার এক রাশ কালো মেঘ এসে জড়ো হয়েছে। আমাকে এভাবে থাকতে দেখে টাই ঠিক করতে করতে উনি আমাকে বললেন, কি হয়েছে? প্রতি উত্তরে আমি খুবই গম্ভীর কণ্ঠে বললাম, কোথায় যাচ্ছেন আপনি? উনি মুচকি হেসে আমার কোমর জড়িয়ে একদম কাছে নিয়ে গেলেন। সরি বউ, কাজে যেতে হচ্ছে আমার, এমার্জেন্সি। না গেলে সমস্যা হবে। আই সোয়ার আমি তাড়াতাড়ি চলে আসব। কথাটা বলেই কপালে চুমু দিলেন উনি। কিন্তু এবার আর আমার ভালো লাগছে না। ভেবেছিলাম আমি, রিহান আর রেয়ান মিলে কোথাও ঘুরতে যাব, কিন্তু তা তো আর হলো না। রেয়ানের কোলে বসে আছি আমি, হাতে আমার গিটার। উদ্দেশ্য, গিটার শিখব, আর আমাকে শেখাবেন রেয়ান। গিটারের এক স্টেপ শেখাচ্ছেন উনি, কিন্তু আফসোস এই আধা ঘন্টা আমি কিছুই বুঝতে পারিনি। মাঝরাতের দিকে হঠাৎ অনুভব করি আমাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে আমার ঘাড়ে মুখ লুকিয়ে আছে। তার প্রত্যেকটা নিঃশ্বাস আমার ঘাড়ে পড়ছে। পুরো জমে যাচ্ছে আমি। তার দিকে ফিরতে নিলে সে ফিসফিস করে বলে ওঠে, হুম, নড়বে না, এভাবেই ভালো লাগছে। কিন্তু আর কিছু বলতে যাব তার আগে রেয়ান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠলেন, ভালোবাসি বউ, আমিও ভালোবাসি আমার হিটলার বরকে। বলেই মিটিমিটি হাসছি আমি। আমার হাসি দেখে নিমেষেই রিয়ানের ভুরু কুঁচকে এলো। উনি দুষ্টুমি কণ্ঠে বললেন, বাসর করবে মরুভূমি? কালকে। আমার না খুব প্রেম প্রেম পাচ্ছে। কথাটা শুনেই আমার লজ্জা যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। কিন্তু তবুও নিজের রাগী কণ্ঠে তাকে বললাম, অসভ্য, চরম অসভ্য আপনি। মুখে কিছু আটকায় না না আপনার, নির্লজ্জ কোথাকার। পরক্ষণে আবার আমাকে জড়িয়ে ধরলেন উনি। গলায় মুখ ডুবিয়ে ফিসফিস করে বলে উঠলেন, সে কি জানে কতটা ভালোবাসি তাকে? সে যদি কখনো ছেড়ে চলে যায় আমাকে, বিশ্বাস করো আটকাবো না তাকে। তবে তাকে বলে দিও, তাকে ছাড়া আমি এক নিস্তেজ প্রাণ হয়ে থাকব। সকালের দিকে দুগালে টান অনুভব করলাম। টান অনুভব করতেই ইচ্ছে না থাকা সত্ত্বেও চোখ খুললাম আমি। চোখ খুলে অবাক না হয়ে পারলাম না। আমার এক পাশের গাল রেয়ান তার এক হাত দিয়ে টানছে, তো অন্য পাশের গাল টানছে রিহান। আমাকে দেখে দুজনেই মিষ্টি হেসে বলে ওঠে, ভার্সিটি যাবে না? তাদের কথার পার্থক্য শুধু এটুকুই, শেষের দিকে রিয়ান বউ বলেছে আর রিহান বলেছে মা। তাদেরকে একসাথে দেখে মনটা ভরে গেছে আমার। কিন্তু ভার্সিটির কথা শুনতেই ভুরু কুঁচকে এলো আমার। রেয়ানের দিকে তাকিয়ে চোখ ছোট ছোট করে বললাম, ভার্সিটি কেন যাব? আমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, এখন আবার কিসের ভার্সিটি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, পড়ালেখায় কোনো ফাঁকি নেই, যাও উঠে ফ্রেশ হয়ে নাও। কথাটা শুনে ওনার দিকে অসহায়ভাবে তাকালাম, কিন্তু তার কোনো পরিবর্তন হলো না। উনি ওনার সিদ্ধান্তে অটুট। তাই বাধ্য হয়ে চলে গেলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বের হতেই দেখি বাপ ছেলে বিছানায় বসে ফোন নিয়ে মহা ব্যস্ত হয়ে আছেন। একজন ব্যস্ত ফোনে গেমস খেলছে, তো অন্যজন তা মহা ব্যস্ত নিয়ে দেখছে। মূলত রিয়ান খেলছে আর রিহান তা দেখছে। আর তাদের এই মহা ব্যস্ততার কারণ হলো গেম। নিচে যেতেই শাশুড়ি মার সাথে দেখা হয় আমার। উনি আমাকে দেখতেই মিষ্টি করে হেসে বলে উঠলেন, রিহান আর রিয়ান উঠেছে মীরা? জি মা। ও আচ্ছা, তাহলে চলো দুজনে গল্প করতে করতে নাস্তা বানিয়ে ফেলি। প্রতি উত্তরে হাসলাম আমি। তারপর দুজন মিলে নাস্তা বানানো শুরু করে দিলাম। গল্পে এতই মশগুল ছিলাম আমরা যে কখন নাস্তা বানানো শেষ হয়ে গেছে তা টেরই পাইনি। প্লেটে নাস্তা বেড়ে পা বাড়ালাম রুমের দিকে। যাওয়ার আগে মা আমাকে ডেকে মিষ্টি স্বরে বলে উঠলেন, মীরা, বিকেলের দিকে দিদা আসবে, তাই তুমি একটু চেষ্টা করো ভার্সিটি থেকে তাড়াতাড়ি আসার, কেমন? মায়ের কথাতে শুধু আচ্ছা বললাম আমি। আসলে বুঝতে পারছি না উনি এত ভালো কেন। বারবার কেন যেন মনে হয় এত ভালোবাসার যোগ্য তো আমি। হয়তো আবার হয়তো না।
তবে এতটুকু বুঝতে পারছি ওনারা এত ভালো দেখেই রেয়ান এতটা ভালো। ইচ্ছে করছে শাশুড়ি মাকে জড়িয়ে ধরে বলি, ধন্যবাদ আপনাকে মা, নিজের অজান্তেই আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদটা আমাকে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের দুপাশে বিরাজ করছে 2 সারি গাছপালা, বাম পাশে এক বিরাট নদী, আর মাঝখানে রাস্তা। ভার্সিটির পাশেই এই জায়গাটা। আমি, রেয়ান আর রিহান হাঁটছি সেই জায়গায়। রিহান রেয়ানের কাঁধে বসে তার গলা জড়িয়ে ধরে আছে, আর রেহান সে তার এক হাত দিয়ে রেহানকে আগলে রেখেছে, তো অন্য হাত দিয়ে আমার এক হাত শক্ত করে ধরে আছেন। প্রায় অনেকটা পথ হাঁটছি আমরা, ভালোই লাগছে। অন্য এক অনুভূতি গ্রাস করছে আমায়। যখন রেয়ান হাঁটতে হাঁটতে আমার দিকে অপলকভাবে তাকিয়ে থাকেন, তখন যেন লজ্জার সাথে এই অনুভূতিটা প্রবল হয়। থাকি না কিছুক্ষণ এখানে, পরে না হয় চলে যাব নিজেদের গন্তব্যে। বাসায় আসতেই দেখি দিদার সাথে দেখা হয় আমাদের। তুরান আর নির্ঝরও এসেছে এখানে। এই এতক্ষণে একবারও আমার দিকে তাকায়নি নির্ঝর। মাথা নিচু করে চুপচাপ বসে আছে সে, একটা টু শব্দও করেনি সে। হয়তো রেয়ানের থাপ্পড় বেশভাবে মনে গেঁথে আছে। তবে ভালোই হলো, একদিকে দ্বিধা আর তুরানের সাথে আড্ডা দেওয়া শুরু করে দিয়েছেন রেয়ান। বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন তারা। হঠাৎ দ্বিধা আমাকে বলে ওঠে, তো ভাবি, কোথায় গিয়েছিলে তোমরা? এই তো ভার্সিটি। তোমরা কখন এলে? এই তো একটু আগেই। ও, কতদিন থাকবে? 3 দিন। ভালোই হয়েছে, গল্প করতে পারবো তোমার সাথে। বলেই মুচকি হাসলাম আমি, সাথে দ্বিধাও। আমি আসছি নাস্তা নিয়ে, তোমরা বসে বসে গল্প করো, কেমন? আমার কথা শুনতেই দ্বিধা বলে ওঠে, ভাবি আমিও আসছি। বলি আমার সাথে রান্নাঘরে আসতে লাগলো দ্বিধা। আমরা যেতেই তুরান রেয়ানকে একটা মুচকি হাসি দিয়ে বলল, অনেক ভালোবাসেন আপনি মীরা ভাবিকে, তাই না? বিনিময়ে হাসলেন রেয়ান। তারপর তুরানকে বললেন, তা কেমন চলছে সংসার জীবন? ভালোই। আপনার? সব সময়ের মতন অসম্ভব ভালো। কথাটা বলে নির্ঝরের দিকে তাকালেন রেয়ান। কিছুটা খোঁচা দেওয়ার উদ্দেশ্যেই তাকে গম্ভীর কণ্ঠে বললেন, তা কি অবস্থা নির্ঝর? কোনো ভালোবাসার মানুষ আছে নাকি তোমার? না চাইতেও হাসলো নির্ঝর। তারপর আগের ন্যায় মাথা নিচু করেই বসে রইল। এটা যেন আরো বেশি আনন্দ দিচ্ছে রেয়ানকে। তবু একটা ফাঁকা যেন রয়েই গেছে। সে ভালো করে শাস্তি দিতে পারেনি নির্ঝরকে। তার মতে নির্ঝরের হাত পা ভেঙে 1 মাস অন্তত হাসপাতালে ভর্তি করাতে পারলে নাকি ভালো হতো। ভাবতেই তীক্ষ্ণ দৃষ্টিতে নির্ঝরের দিকে একবার তাকালেন রেয়ান। সকালে ঘুম থেকে উঠতেই দেখি রেয়ান আর রিহান মিলে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমায়। তা দেখে মুখে আপনা আপনি হাসির রেখা ফুটে উঠল আমার। দুজনকেই নিজের কাছ থেকে ছাড়িয়ে ওদের কপালে চুমু দিলাম আমি। তাড়াতাড়ি ফ্রেশ হতে চলে গেলাম। কালকে তো রেয়ানের জন্মদিন, অনেক কাজ আছে আমার। আজ সারা দিন রেয়ানের সাথে এক ফোঁটাও কথা বলিনি আমি, এমনকি দেখাও করিনি। ভাবছি একেবারে রাত 12টার সময় দেখা দিব তার সামনে। কিন্তু রেয়ান তো আমাকে দেখার জন্য আকুল হয়ে আছে। বেচারা রান্নাঘরে, দ্বিধার রুমে, মায়ের রুমে 3-4 বার উঁকি ঝুঁকি দিয়েছেন, এক নজর যেন আমাকে দেখতে পারেন সেই আশায়। রেহানকে দিয়েও আমাকে অনেকবার ডাকিয়েছেন, কিন্তু বরাবরই উনি নিরাশ হন। এদিকে ডিউটি টাইম হয়ে যায়। এক প্রকার হতাশ হয়েই রেয়ান চলে যান পুলিশ স্টেশনে। আর আমি লেগে যাই রেয়ানের জন্মদিনের সারপ্রাইজ প্ল্যান করতে। আমি, দ্বিধা, তুরান, মা, রেয়ানের বাবা মা আর রিহান সবাই মিলে রেয়ানের জন্য সারপ্রাইজ প্ল্যান করছি। রেয়ান তার ডিউটি শেষ করে বাসায় আসেন প্রায় রাত 10টার দিকে। এবারেও রুমে পায়চারি করছেন উনি। আমি আসছি না কেন সেই জন্য। দ্বিধা রেয়ানের জন্য খাবার দিতেই ওনার রুমে যেতেই উনি কিছুটা অস্থির হয়ে বলে ওঠেন, দ্বিধা, তোর ভাবি কই রে? আজকে সকাল থেকে আমার সামনে আসে না। কিছু কি হয়েছে? ও কি রাগ করে আছে আমার ওপর? আমি কি কোনো ভুল করে ফেলেছি নাকি? ভাইয়া থামো, ভাবির কিচ্ছু হয়নি, আর তুমিও কিচ্ছু করনি। তাহলে তোর ভাবি আমার সামনে আসে না কেন? ওকে রুমে আসতে বল, আমার ওর সাথে কথা আছে। ভাবি ব্যস্ত ভাইয়া, এখন আসতে পারবে না। বলেই দ্বিধা আর দাঁড়ালো না সেখানে, বের হয়ে গেল রুম থেকে। আর রেয়ান, সে নির্বাক তাকিয়ে আছে দ্বিধার যাওয়ার দিকে। বুঝতে পারছে না এমন কি করছে সে যে আমি তার সামনে আসছি না। অনেকটা সময় আমার আসার অপেক্ষাতেই কাটিয়ে দেন রেয়ান। রাত তখন প্রায় 11:55। হঠাৎ রেয়ানের ফোনে একটা মেসেজ আসে, যাতে লেখা, ছাদে আসুন, কথা আছে। ব্যাস, এইটুকু লেখা পড়তেই রেয়ান দ্রুত পায়ে ছাদের দিকে এগোতে থাকেন। পারলে তো উড়েই চলে যান ছাদে, যেহেতু উঠতে পারবেন না, আপাতত দ্রুতভাবেই হেঁটে যাওয়াই উত্তম তার জন্য।
ছাদে যেতেই রেয়ান চরম অবাক। আশেপাশের ডেকোরেশন দেখে উনি বিস্মিত। তবে এই বিস্মিত মাখা চেহারায় হাসির রেখা ফুটে ওঠে যখন উনি সামনে থাকা দেয়ালে হ্যাপি বার্থডে লেখাটা দেখতে পান। জোরে জোরে আমার নাম ডাকা শুরু করেন উনি, কিন্তু আমি তার সামনে আসিনি। বরাবর 12টার সময় আস্তে করে ওনার পিছনে এসে বলে উঠি, হ্যাপি বার্থডে মাই ডিয়ার হিটলার হাজবেন্ড। সাথে সাথে পিছন ফিরে তাকান রেয়ান। আমাকে দেখে মুচকি হেসে হালকা কণ্ঠে বলেন, থ্যাংক ইউ। তার কথায় স্মিত হাসলাম আমি। পরক্ষণেই জড়িয়ে ধরলাম তাকে। হুট করে জড়িয়ে ধরায় বেশ অবাক হলেন রিয়ান। তারপর মিষ্টি স্বরে বললেন, ভালোবাসি, ভালোবাসি আমিও। কথাটা বলার সাথে সাথে প্রায় আড়াল থেকে দ্বিধা, তুরান, রেয়ানের মা বাবা, আমার মা আর রিহান বের হয়ে আসে। দুষ্টুমি কণ্ঠে দ্বিধা বলে ওঠে, তোমাদের রোম্যান্স শেষ হলে এখন কেক কাটা শুরু করা যাক। দ্বিধার কথা শুনে রেয়ান আমার কপালে একটা চুমু দিয়ে বলেন, হুম, এখনো শেষ হয়নি। তার এমন কথা শুনে বরাবরের মতন এবারেও বললাম, অসভ্য। এরপর কেটে যায় 2 মাস। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত, আমি যে মা হতে চলেছি। রেয়ান আসলেই এই কথাটা বলবো তাকে। আচ্ছা, কথাটা শুনে উনি কি রিয়াক্ট দেবেন? খুশি হবেন? আমাকে কোলে তুলে নাচবেন? নাকি আমার ভাবনার চেয়েও বেশি কিছু করবেন? ভাবতে ভাবতে আয়নার সামনে এসে দাঁড়ালাম। আজকে সাজবো আমি, রেহানের জন্য সাজবো। হঠাৎ পেটে কারোর হাতের ছোঁয়া অনুভব করি। সে আমার গলায় মুখ ডুবিয়ে নেশা ভরা কণ্ঠে বলে ওঠেন, আজকে সাজছো যে, কোনো কি বিশেষ কিছু? বলেই ফিরে তাকালাম তার দিকে। তাকে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে উঠলাম, আপনি বাবা হবেন। কথাটা বলতেই কিছুটা দূরে চলে গেলেন উনি। 2 হাত দিয়ে নিজের মাথার চুল খুব শক্ত করে ধরে আছেন। পরক্ষণেই আমার সামনে হাঁটু কেড়ে বসে পড়েন। প্যান্টের পকেট থেকে একটা আংটি বের করে আমার সামনে ধরে কিছুটা কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠেন, আমি ভেবেছিলাম এই আংটিটা দিয়ে তোমাকে আজকে সারপ্রাইজ দেব, বাট তুমিই উল্টে আমাকে সারপ্রাইজ দিয়েছো। সত্যি বলতে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ এটা। এই মুহূর্তে কি করব বুঝতে পারছি না মীরা, তাই হয়তো গুছিয়ে কথাও বলতে পারছি না। নার্ভাস লাগছে জানো। আচ্ছা মীরা, আসলেই আমি বাবা হব? তার এমন রূপ দেখে আমার হাসি পাচ্ছে, তবে সেটা প্রকাশ করলাম না। মুচকি হেসে তাকে বললাম, জি। কথাটা শোনা মাত্রই উঠে দাঁড়ালেন উনি। শক্ত করে জড়িয়ে ধরেন আমায়। এর 1 মাস পর থেকে শুরু হয় আমার রেয়ানকে জ্বালানো। এর জন্য ঠিক মতন ডিউটিও করতে পারতেন না উনি, আর না ঘুমাতে পারতেন রাতে। মাঝ রাতে তাকে ঘুম থেকে ডেকে খাবার আনতে বলি। রেয়ানের ভালোবাসার পৃথিবীতে থাকতে থাকতে আজ 5টা বছর কেটে গেছে। অনেক কিছু পরিবর্তন হয়েছে এই 5 বছরে। শুধু পরিবর্তন হয়নি, রেহানের আমার প্রতি ভালোবাসা। সময়ের সাথে সাথে ভালোবাসাটাও যেন আরও বেড়ে গেছে তার। এই তো এখন আমি, রিহান, কুহু, তুরান এক লাইনে বসে আছি বিছানায়। আমাদের সামনেই দাঁড়িয়ে আছেন রেয়ান। উদ্দেশ্য, আমাকে চুল বেঁধে দেবেন। সবার মাথা বেঁধে দেওয়ার পর রেয়ান আমার চুল বেঁধে দেওয়া শুরু করেন। প্রথমে আমার চুলে ঝুঁটি করেন উনি, তারপর চোখে কাজল, ঠোঁটে একটু বেরিল লাগিয়ে দেন। অতঃপর কপালে গভীরভাবে চুমু দেন উনি। সাথে সাথে কুহু বলে ওঠে, বাবাই, আমার উম্মা কই, আমাকে উম্মা দাও। কুহুর কথায় তাল মিলিয়ে তুরানো বলে ওঠে, আমাকেও উম্মা দাও। এবার রিহান বলে, বাবাই, আমাকেও কপালে উম্মা দিতে হবে। তাদের সবার প্রতি উত্তরে রেহান শুধু হাসলেন। তারপর এক এক করে 3 জনেরই কপালে চুমু দিয়ে দিলেন। এবার তোরা ড্রয়িং রুমে গিয়ে বস, আমি রেডি হয়ে আসছি, তারপর সবাই মিলে স্কুলে যাব। কথাটা বলতে না বলতেই 3 জনেই মিটি মিটি হাসতে হাসতে চলে যায় ড্রয়িং রুমে। কানের কাছে গিয়ে আমি ফিসফিসিয়ে বলে উঠি, সে কি জানে তাকে এখন কতটা কিউট লাগছে? তাকে বলো আমিও আমার প্রিয় বরকে ভালোবাসি। বলেই চোখ টিপ মারলাম আমি। সাথে সাথে রিয়ান জোরে জোরে হেসে দিল। সমাপ্ত। গল্প সে কি জানে। লেখক ঈশানুর তাসমিয়া।